আজকে আমি WBSLST ফিলোসফি মক টেস্ট প্রশ্ন হবে এমন কোনো কথা নয়, তবুও একটু ধারণা হতে পারে একটা প্রশ্ন সেট বানালাম। তো প্রথম প্রশ্নটি আছে, কোন দর্শন মতে দেহের পরিমাণ হলো আত্মার পরিমাণ? এটা তো আমরা সবাই জানি যে জৈন দর্শন হবে। নেক্সট, কার্তেজীয় সংশয়বাদকে পূর্বগ সংশয়বাদ বলেছেন কে? এটার উত্তর অলরেডি এখানে করা রয়েছে, হিউম হবে এটার উত্তর। হিউম তার অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে স্কেপটিসিজম অংশে অর্থাৎ সংশয়বাদের আলোচনা প্রসঙ্গে ডেকার্তের যে সংশয়বাদ, ডেকার্ত তার দর্শনে যে সংশয় পদ্ধতি অবলম্বন করেছিলেন দর্শন শুরু করার প্রারম্ভে, সেই সংশয়কে তিনি পূর্বগ সংশয়বাদ বলেছেন। নিচের কোনটি চার্বাক সিদ্ধান্ত নয়? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এটা চার্বাকদের জ্ঞানতাত্ত্বিক সিদ্ধান্ত। আত্মাকে তারা তো স্বীকারই করেন না, মানে দেহ অতিরিক্ত আত্মাকে স্বীকার করে না, আত্মার বিনাশ তারা স্বীকার করেন, আত্মা নিত্য নয়, চতুর্ভুজ জগৎ সৃষ্টি হয়েছে এটাও তারা স্বীকার করেন। কিন্তু গৌণ পুরুষার্থ চার্বাক মতে হবে অর্থ, ধর্ম হবে না, অতএব এইটা হবে সঠিক উত্তর। সেকেন্ডটা, হেতু উপাধিযুক্ত হলে কোন হেত্যাভাস হয়? অর্থাৎ আমরা জানি যে ব্যাপ্যতা সিদ্ধ যে হেত্যাভাস আছে, সেই হেত্যাভাসের ডেফিনেশনে বলা আছে, যদি হেতু উপাধিযুক্ত হয়ে সাধ্যের সঙ্গে ব্যক্তি সম্বন্ধে আবদ্ধ হয়, তাহলে সেই হেত্যাভাস হবে ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভাস। অতএব অপশান এ উত্তর হবে। সকৃত আগামী ভাব বলতে বোঝায়, এটা আমরা বৌদ্ধ দর্শনে পেয়েছি, যিনি আর একবার জন্মগ্রহণ করবেন, অর্থাৎ তার জন্মগ্রহণ আর একবার মাত্র হবে, তাকে বলা হয়েছে সকৃত আগামী ভাব। নেক্সট, মানসিক ও বাহ্যিক সত্তা হলো সন্তান বা প্রবাহ, কাদের মত? এটা অবশ্যই আমরা সবাই জানি বৌদ্ধদের মত। বৌদ্ধ দর্শনের আত্মাতত্ত্ব ব্যাখ্যা করার প্রসঙ্গে সন্তানবাদ বা সংঘাতবাদের কথা বলেছেন। নিচের কোনটি নির্ভুল, অর্থাৎ সঠিক কোনটা? বৈভাষিক ও সৌতান্ত্রিকেরা হচ্ছেন বস্তুবাদী, বস্তুকে তারা স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করেছেন। মাধ্যমিক যোগাচারগণ হচ্ছে ভাববাদী, এটাও সঠিক। সর্ববৈনাশিকবাদী হলেন শূন্যবাদী, এটাও সঠিক। তাহলে ওপরের সবগুলি হবে উত্তর। নিচের কোনটি মিথ্যা? আত্মা জ্ঞানের সমবায়ী কারণ, আত্মা জ্ঞানের সমবায়ী কারণ এটা সত্য। তন্তুরূপ পদরূপের অসমবায়ী কারণে সত্য। কপালদ্বয় সংযোগ ঘটের সমবায়ী কারণ সত্য। তাহলে কোনোটি নয় হবে। ব্যাপ্তিজ্ঞানকে অনুমিতির করণ বলেছেন কে? ব্যাপ্তিজ্ঞানকে অনুমিতির করণ বলেছেন গঙ্গেশ উপাধ্যায়, নব্যনৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায় বলেছেন। নদীর জল পূর্ব অপেক্ষা কর্দমাক্ত দেখে বৃষ্টি হয়েছে, এইরূপ যে অনুমান, অর্থাৎ কার্যলিঙ্গক যে অনুমান, কার্যকে দেখে কারণের অনুমান হচ্ছে শেষবৎ অনুমান। বৈশেষিক মতে সমবায়ী কারণকে কি বলা হয়? বৈশেষিক মতে সমবায়ী কারণ হচ্ছে একমাত্র দ্রব্য। সমবায়ী কারণকে, এখানে সমবায়ী পদার্থ না, সমবায় পদার্থ হচ্ছে সম্বন্ধস্বরূপ, কিন্তু সমবায়ী কারণকে দ্রব্য বলা হয়েছে। সামান্য স্বীকার করতে হয় কেবল অনুগত প্রতীতির ব্যাখ্যার জন্য, এই অপশানটাও হবে, কিন্তু একটু ডিটেল স্টাডিতে বলা আছে কেবল অনুগত প্রতীতির ব্যাখ্যার জন্য সামান্যকে স্বীকার করা হয় না, সেখানে কারণের অবচ্ছেদক রূপে, কার্য অবচ্ছেদক রূপে বা বাচ্যতার অবচ্ছেদক রূপেও সামান্য স্বীকার করা হয়। অতএব এখানে উত্তরটা দুটোই হবে, আইদার এ অর বি। আমি এখানে এই এটা ডিটা করলাম। অভাবকে পৃথক পদার্থরূপে গ্রহণ করেছেন, অভাবকে পৃথক পদার্থরূপে গ্রহণ করেছেন ন্যায়বৈশেষিক কুমারিল, এনারাও স্বীকার করেছেন, এবং ন্যায়বৈশেষিক বেদান্ত এরাও অভাবকে স্বীকার করেছেন। এখানেও অপশান এ এবং ডি উত্তরটা হচ্ছে। সাংখ্য মতে ব্যক্ত তত্ত্ব কয়টি? ব্যক্ত তত্ত্ব আমরা জানি প্রকৃতি হচ্ছে অব্যক্ত আছে, ব্যক্ত আছে। প্রকৃতির যে প্রকৃতি ছাড়া বাকি যে 23টি বিকৃতি, সেইগুলো হচ্ছে সবই ব্যক্ত। প্রকৃতি আর পুরুষ হচ্ছে অব্যক্ত, তাহলে এখানে 23টি তত্ত্ব হচ্ছে ব্যক্ত। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বোথ উইল নট উইন দ্য ম্যাচ, এই বাক্যটির প্রকৃত যে সংকেত রূপ সেটা হবে ইন্ডিয়া অ্যান্ড বোথ উইল নট আছে, অর্থাৎ নেগেশান আই ডট নেগেশান পি হবে। পি ডট কিউকে ইমপ্লাইজে সংজ্ঞায়িত করলে, পি ডট কি ইমপ্লাইজে সংজ্ঞায়িত করলে হবে নেগেশান বাইরে, ভিতরে পি ইমপ্লাইজ
নেগেশন কিউ। নিচের কোনটি প্রমাণের পদ্ধতি নয়? ভেনচিত্র একটা প্রমাণের পদ্ধতি, সত্য সারণী একটি প্রমাণের পদ্ধতি, ভেনচিত্র, সত্য সারণী, লঘুকরণ, এগুলো সবই হচ্ছে নির্ণয় পদ্ধতি, কোনোটি প্রমাণের পদ্ধতি নয়, এটা কোনোটিই নয় হবে। পি ইমপ্লাইজ কিউ এর সঙ্গে সমমানের সঙ্গে কোনটা সম্পর্কিত নয়? আমরা পি ইমপ্লাইজ কিউকে ট্রান্স করলে নেগেশান কিউ ইমপ্লাইজ পি নেগেশান পি পেতে পারি, ইমপ্লিফিকেশান করলে নেগেশান পি ইমপ্লিকেশান করলে নেগেশান পি ফেল কিউ পেতে পারি, তারপরে ইমপ্লাইজকে ডটে প্রকাশ করলে ডিএরটা পেতে পারি, কিন্তু বি এর উত্তরটা সঠিক হবে না। নিবেশনের সূত্রকে বলা হয় অনুমানের সূত্র, যেগুলোকে দৃষ্টান্ত মানে নিবেশন দেওয়া হয়, অর্থাৎ আমরা একমুখী যে সম্পর্ক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত, অনুমানের সূত্র, রুল অফ ইনফারেন্স, তাকে নিবেশনের সূত্র বলা হয়। জগৎ বহু এবং বৈচিত্র্যের সমন্বয় একথা বলেছেন ভলভ। জগৎ বহু এবং বৈচিত্র্যের সমন্বয় একথা বলেছেন ভলভ। মিলের সমস্ত প্রকার জ্ঞানই হলো সম্ভাব্য। মিল যেহেতু আরোহ অনুমান নিয়ে আলোচনা করেছেন, তাই মিলের মতে সমস্ত প্রকার জ্ঞানই হলো সম্ভাব্য। দ্রব্যকে দুই প্রকার বলেছেন, চরম দ্রব্য, আপেক্ষিক দ্রব্য। দেকার্ত হবে। নামপদের মাধ্যমে দ্রব্যকে জানা যায় একথা বলেছেন অ্যারিস্টটল। নামপদের মাধ্যমে দ্রব্যকে জানা যায় একথা বলেছেন অ্যারিস্টটল। দ্রব্য হলো গুণ ও কর্মের আশ্রয়, এখানে এক্সট্রা বাই মিস্টেক পড়ে গেছে। দ্রব্য হলো গুণ ও কর্মের আশ্রয়, এটি কার মত? দ্রব্য হলো গুণ ও কর্মের আশ্রয়, এটি হলো অ্যারিস্টটলের মত। জীবাত্মা ও পরমাত্মাকে দ্রব্য বলেছেন, জীবাত্মা এবং পরমাত্মাকে দ্রব্য বলেছেন বার্কলে। বার্কলে জড়দ্রব্যকে স্বীকার করেননি, কিন্তু তিনি নিজের জীবাত্মা অর্থাৎ নিজের অস্তিত্ব, মনের অস্তিত্ব এবং ঈশ্বরকে তিনি স্বীকার করেছেন। অ্যারিস্টটলের মতে দ্রব্যের কয়টি অর্থ? অ্যারিস্টটলের মতে দ্রব্যের অর্থ হচ্ছে তিনটি। সারধর্ম অস্তিত্বের পূর্বগামী, কার মত? সারধর্মের কথা বলেছেন, এসেন্সের কথা বলেছেন, বস্তু থাক নাই থাক অস্তিত্ব অবশ্যই, অস্তিত্ব মানে সারধর্ম অবশ্যই আছে, এটা প্লেটোর মত। কার মতে দ্রব্য কখনো বিধেয় হতে পারে না? কার মতে দ্রব্য কখনো বিধেয় হতে পারে না? এটা বলেছেন অ্যারিস্টটল। দ্রব্য হলো গুণগুচ্ছ, এই কথা কে বলেছেন? দ্রব্য হলো গুণগুচ্ছ, একথা বলেছেন হিউম। দ্রব্য কতগুলি গুণের সমষ্টি ছাড়া আর কিছুই নয়, এটি কার মত? দ্রব্য কতগুলো গুণের সমষ্টি ছাড়া আর কিছুই নয়, এটা বলেছেন বার্কলে। কোন বিরোধিতায় দুটি বচন একসাথে সত্য হতে পারে না? আমরা জানি বিপরীত বিরোধিতার নিয়ম, দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না। বিরুদ্ধ বিরোধিতাও কিন্তু একটি বচন সত্য হলে অপরটি মিথ্যা হয়, সেক্ষেত্রে দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না। তাই সঠিক উত্তর হবে বিপরীত ও বিরুদ্ধ। চিন্তার মৌলিক নিয়ম নয় কোনটি? চিন্তার মৌলিক নিয়ম নয় কোনটি? বিরোধবাধক নিয়ম, ল অফ কন্ট্রাডিকশন, তারপর হচ্ছে মধ্যম পদের বর্জন নীতি, ল অফ এক্সক্লুডেড মিডিল, আর পরিচয়ের নীতি, ল অফ আইডেন্টিটি, এগুলো সবই হবে ডিএরটা মৌলিক নিয়ম নয়, বিরুদ্ধ অসিদ্ধি নিয়ম। নব্য যুক্তিবিজ্ঞানীদের মতে সামান্য বচন হলো, নব্য যুক্তিবিজ্ঞানী যারা ছিলেন, যারা বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের ব্যাখ্যা করেছেন, তাদের মতে তারা বলেছেন যে সামান্য বচনগুলি অর্থাৎ এ বচন এবং ই বচন আসলে একটি প্রাকল্পিক বচন, তাদের কোনো অস্তিত্ব নেই। সবসময় ইফ দেন কন্ডিশনে তাদের সেই বচনগুলোকে আমরা ব্যক্ত করতে পারি। এক্স, অল ভ্যালুজ অফ এক্সের অর্থ হচ্ছে এক্সের সকল ভ্যালু, অতএব অপশান এ উত্তর হবে। এইচ এক্স একটা বচনাপেক্ষক, এর মধ্যে যে এক্স আছে এই এক্সটা একটি ব্যক্তি বিশেষক, একটি বিধেয় প্রতীক, একটি বচন গ্রাহক, একটি ব্যক্তি গ্রাহক। এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে এটা একটি ব্যক্তি গ্রাহক, অর্থাৎ ডি উত্তর হবে। নিচের কোনটি সঠিক বিবৃতি? ইউআই, ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন যে রুলটি আছে সেটি যৌগিক বচন থেকে অযৌগিক বচনে অনুমান, এটা সঠিক। কারণ ইউআই করার সময় আমরা সঠিক নয়, কারণ সেটা হচ্ছে যে সামান্য বচন, ওটা হচ্ছে একটি সরল বচন, সেখান থেকে আমরা যখন প্রাকল্পিক বচনে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে অযৌগিক থেকে যৌগিক হবে, তাহলে এটা সঠিক নয়। ইউজির ক্ষেত্রে আমরা সরল বচনে নিয়ে যাই, অর্থাৎ ইউনিভার্সাল জেনারেলাইজেশনে আমরা যৌগিক বচন থেকে সরল বচনে যাই, কিন্তু এখানে বলা আছে সরল বচন থেকে যৌগিক বচনে অনুমান।
ইউআই ইউআই হলো এক থেকে সকলকে অনুমান, না, ইউআই হচ্ছে সকল থেকে একে অনুমান। তাহলে এখানে কোনোটাই সঠিক বিবৃতি নয়, অপশান ডি উত্তর হবে। নেক্সট, ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক কে বলেছেন? ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কার্তেজীয় কলঙ্ক বলেছেন উইলিয়াম বার্নার্ড। বুদ্ধের ত্রিকায় হচ্ছে বুদ্ধের ধর্মকায়, সম্ভবকায়, নির্মাণকায়। নির্বাণকায় এটা হবে না, অপশান এ হচ্ছে বুদ্ধের ত্রিকায়ের অন্তর্ভুক্ত নয়। মনোবিদ্যায় অমনোযোগ বলতে বোঝায় স্বল্প মনোযোগ, মনোযোগের অভাব নয়। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো বিষয়ে কম মনোযোগী হলে তাকে আমরা বলি ও প্রচণ্ড অমনোযোগী। অর্থাৎ একদম মনোযোগ না থাকাটা কিন্তু মনোযোগের অভাবকে অমনোযোগ মনোবিদ্যায় বলা হয়নি। মনোবিদ্যায় অমনোযোগ হিসাবে বলা হয়েছে স্বল্প মনোযোগ। মনোবিদ্যার বিষয়গত শর্ত কিসের উপর নির্ভর করে? পাত্রের উপর নির্ভর করে, এটা তো বিষয়গত। আগ্রহ বিষয়গত, মেজাজ বিষয়গত, কিন্তু উদ্দীপক অর্থাৎ এক্সটার্নাল অবজেক্ট যেটা আছে সেগুলো সব হচ্ছে উদ্দীপক, সেই বিষয়গত শর্তের ওপর নির্ভরশীল। অপশান বি হবে। কার মতে বুদ্ধি হলো সেই সামর্থ্য যা প্রাণীকে বিমূর্ত চিন্তা করতে সাহায্য করে? এটা অবশ্যই আমরা উত্তর করব, এটা বুদ্ধি থেকে প্রশ্নটা হয়েছে। এটা হচ্ছে টারম্যানের বুদ্ধির যে ডেফিনেশন আছে, বুদ্ধি হলো সেই সামর্থ্য যা প্রাণীকে বিমূর্ত চিন্তা করতে সাহায্য করে। নিচের কোনটি সঠিক? মাল্টি ফ্যাক্টর থিওরি থর্নডাইক সঠিক, প্রাইমারি মেন্টাল এবিলিটি থার্স্টন সঠিক, ট্রু ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যান সঠিক, অল দ্য অ্যাবভ হবে। নিচের কোন অভিক্ষায় বুদ্ধাঙ্কের ধারণা পাওয়া যায়? বিনের সিমো স্কেল, যেখানে আমরা 30টা প্রশ্নের ধারণা পাই, সেখানে কিন্তু কোনো রকম কিছু প্রথমে বয়স অনুপাতে সাজানো হয়নি। বিনের সিমো টেস্ট, যখন বয়স অনুপাতে কোশ্চেনগুলোকে সাজানো হলো এবং মেন্টাল এজের কথাটা পাওয়া গেল। টারমান মেলিস টেস্টে আমরা আইকিউ এর কনসেপ্টটা পেলাম। নেক্সট হচ্ছে বিজ্ঞানসম্মত বুদ্ধি অভিক্ষার উদ্ভাবককে? আলফ্রেড বিনে। বিজ্ঞানসম্মত বুদ্ধি অভিক্ষার উদ্ভাবক, প্রথমে কিন্তু ক্যাটেল বুদ্ধি অভিক্ষার কথা বললেও সায়েন্টিফিকভাবে ইন্টেলিজেন্স যে টেস্টগুলো তার উদ্ভাবন করেন আলফ্রেড বিনে। নেক্সট হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? ব্রাইট যে ইন্টেলিজেন্স বা আইকিউ যেটা, ব্রাইট যেটা, সেটা 110 থেকে 120, এটা ঠিক। ভেরি ব্রাইট অর্থাৎ তার থেকে খুব মেধার বেশি, উচ্চ মেধা সম্পন্ন, সেটা 120 থেকে 140। জিনিয়াস বলা যায় 140 থেকে 160। আর এক্সট্রাঅর্ডিনারি হবে জিনিয়াস যেটা, সেটা 160-এর বেশি, কিন্তু এখানে দেওয়া আছে লেস দ্যান 160। তাই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, এটা সঠিক নয়। নিচের কোনটি সঠিক? ইগো, মনের সংজ্ঞান চেতন স্তর ঠিক। ঈদ, গভীর নির্জ্ঞান স্তর যা যৌন কামনা বাসনার আবাসস্থল ঠিক। সুপার ইগো, এখানে সুপার স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। সুপার ইগো মনের অভিশাস্তা বা বিবেক বা নৈতিক সমালোচক, সবগুলোই সঠিক। নিচের কোনটি শিক্ষণ সম্পর্কে থর্নডাইকের মত নয়? থর্নডাইক শিক্ষণকে যান্ত্রিক পত্রিকা বলেছেন। থর্নডাইক শিক্ষণকে ধীরগতি সম্পন্ন বলেননি, আকস্মিক প্রক্রিয়া বলেননি। আর হচ্ছে যে শিক্ষণ হলো উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোগ স্থাপন করা, এটাও বলেননি। তাহলে শিক্ষণ সম্পর্কে থর্নডাইকের মত কি হবে? মত নয় কোনটি? শিক্ষণ সম্পর্কে থর্নডাইকের মত নয় কোনটি? এটা অবশ্যই শিক্ষণ একটি আকস্মিক প্রক্রিয়া, এটা হবে না। শিক্ষণ একটি আকস্মিক প্রক্রিয়া, এইটা বলেছেন একমাত্র গেস্টালবাদীরা, এটা হবে না। গান্ধীজির অহিংসা তত্ত্বের উল্লেখ আছে কোথায়? ছান্দোগ্য উপনিষদে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র সমর্থক কে? এটা সবাই জানি আমরা, কার্ল মার্কস। কোন দার্শনিক বলেন মানুষ হলো সামাজিক জীব, যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু না হয় দেবতা? এটা অ্যারিস্টটল বলে গেছেন। মানুষের যে সামাজিকতা, সমাজ দর্শনে আমরা এই তত্ত্বটা পাই। স্বাস্থ্য কেন্দ্র নিচের কোনটির অন্তর্ভুক্ত? স্বাস্থ্য কেন্দ্রকে আমরা সংঘ বলতে পারি, যেখানে একটি বা কয়েকটি প্রয়োজন সাধনের জন্য আমরা মিলিত হই। আইন হলো সার্বভৌমের নির্দেশ, একথা বলেছেন জন অস্টিন। কোন প্রকার গণতন্ত্রকে বিশুদ্ধ গণতন্ত্র বলা হয়? কোন প্রকার গণতন্ত্রকে বিশুদ্ধ গণতন্ত্র বলা হয়? সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। নিচের কোনটিকে সম্প্রদায় বলা হয় না?
বর্ণ বা জাতি সম্প্রদায়ভুক্ত নয়, যে তার নির্দিষ্ট অঞ্চল না থাকার জন্য। ভারতবর্ষের গণতন্ত্র কী ধরনের গণতন্ত্র? ভারতবর্ষের গণতন্ত্র অবশ্যই পরোক্ষ গণতন্ত্র। নিচের কোনটি সঠিক? রোগীর কাছে যন্ত্রণাটি অসহনীয়, এটি হলো করোনা হত্যা করার প্রথম শর্ত, এটা ঠিক। রোগীর আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই, করোনা হত্যার এটা দ্বিতীয় শর্ত। রোগীকে নিজের মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করা, এটা করোনা হত্যার তৃতীয় শর্ত। ওপরে সবগুলি সঠিক। নিকেন্দ্রিকতাবাদের সমালোচক হলেন, নিকেন্দ্রিকতাবাদের সমালোচক অর্থাৎ মানব কেন্দ্রিক যে মতবাদ আমরা পরিবেশ নীতিবিদ্যায় পাই, সেটা পল টেলর, পিটার সিঙ্গার, পাসমর, উপরে সবাই হবে। এরা সবাই কিন্তু সমালোচনা করেছেন। পল টেলর, পিটার সিঙ্গার, পাসমরেরা সবাই কিন্তু পরবর্তীকালে অনিকেন্দ্রিক যে নীতিবিদ্যা তার সমর্থক ছিলেন। এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থের রচয়িতা কে? এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছেন হোমস রলস্টন। এবং প্রকৃতির স্বরূপ বোঝানোর জন্য জৈবিক পিরামিডের উল্লেখ করেছেন কে? জৈবিক পিরামিডের উল্লেখ করেছেন অ্যালডো লিওপোল্ড। কার মতে প্রকৃতির সমস্ত প্রাণবান বস্তুর অস্তিত্বের একটি উদ্দেশ্য আছে? সমস্ত প্রাণবান বস্তুর অস্তিত্বের একটি উদ্দেশ্য আছে, এটা বলেছেন পল টেলর। এই ছিল মোট আজকের 60টা প্রশ্ন। জানি না কতটা কারো হেল্প হবে, আমি চেষ্টা করলাম একটা জাস্ট সেট দেওয়ার জন্য। আমি কয়েকটা সেট বানিয়েছিলাম, তো একটা সেট করার চেষ্টা করলাম, যদি কারো উপকারে লাগে। থ্যাংক ইউ।